আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ ইব্রাহিম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটা সবার একটা রিকোয়েস্ট ভিডিও, সেই জন্য ইন ডিটেলসে এই ভিডিওটা আমার জন্য করা আর কি। যদিও ভিডিও করা এখন আমার জন্য টাফ, ফেসবুকে ঠিকমতো পোস্ট বা স্টোরি আগের মতো কিছুই দেওয়া হয় না, মানে একটা ধরাবান্ধা জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি। যাই হোক, মূল টপিকে আসি। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আমরা কিভাবে বাইরের কান্ট্রিতে বা মালদ্বীপে আইটি সেক্টরে জব পাবো। রিসেন্টলি আমি মালদ্বীপে জবে জয়েন করার পর থেকে, পোস্ট করার পর থেকে বা ছবি দেওয়ার পর থেকে অনেকেই কমেন্ট বক্সে লেখেন যে ভাই গাইড করেন যাতে আমরাও জব পাইতে পারি, বা কিভাবে জব পাওয়া যায়, বা কিভাবে জব অপরচুনিটিগুলো আমরাও দেখতে পাবো বা অ্যাপ্লাই করতে পারবো। সো একটু রিসার্চ করলে এগুলো খুব একটা বিষয় না। আমি আমার মূল কথাটা বলি, সেটা হচ্ছে যে আমার আব্বু মালদ্বীপে অনেক আগে থেকেই থাকে, তো সেই সুবাদে আমার চিন্তা ভাবনা ছিল যে আব্বু যেখানে আছে আমি যদি ওইখানে একটা জবে যাইতে পারি, স্পেশালি আমার সেক্টরে, তাইলে তো অনেক ভালো হইতো। তো এই চিন্তা ভাবনা নিয়েই আমি হচ্ছে যে গত বছর থেকে অনেক ঘাটাঘাটি শুরু করি, বিশেষ করে মালদ্বীপের বিভিন্ন জব সাইটগুলো এবং লিঙ্কডিনে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করি। দেন একজনের সাথে আমার যোগাযোগ হয়। দেন তার সাথে যোগাযোগ করে প্রায় 3 মাসের মতো তার সাথে আমি রিমোটলি কাজ করি, আমার কাজ কাম দেখে, দেন সব কিছু জাজ করে সে আমাকে একটা ওয়ার্ক পারমিট ভিসা স্পন্সর করে। দেন আমি মালদ্বীপে চলে আসি। মালদ্বীপে আসার পরে আমার জন্য কিছু ইস্যু ক্রিয়েট হয় সেই সময়, অ্যান্ড তার 1 মাস পরেই আমার এইচএসসি পরীক্ষা ছিল। তো সব কিছু বিবেচনা করে, ইস্যুর উপর ভিত্তি করে আমি দেশে চলে যাই। আমার চিন্তা ভাবনা ছিল আবার মালদ্বীপে ব্যাক করা, বাট আমার ভিসা ক্যান্সেল হয়ে যায় সামহাও। তারা অন্য একজনকে নিয়ে নেয়, কজ হচ্ছে যে আমার কন্ডিশনের সাথে বা তাদের কন্ডিশনের সাথে আমার কন্ডিশন মিলতেছিল না, তাদের কথাবার্তায় চেঞ্জেস ছিল। তো সব মানুষ ভালো হবে বিষয়টা এমন না। তো যাই হোক, এই টপিকটা অফ। এখন মেন কথায় আসি, আপনারা কিভাবে জব পাবেন, তারপর আমি কিভাবে আসলাম এইখানে বলি। আমি আপনাদেরকে কিছু সাইটের নাম বলতেছি। সেটা হচ্ছে যে আমরা যদি দেখি job/maldives.com, অথবা আপনারা যদি jobsinmaldives.com লিখে হচ্ছে জাস্ট জবস ইন মালদ্বীপ লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন, অনেকগুলো সাইট দেখতে পাবেন। তার মধ্যে jobmaldives.com একটা আছে টপ র্যাঙ্কিংয়ে। দেন আছে jobcenter.mv, এটা হচ্ছে মালদ্বীপের জনপ্রিয় একটা জব সাইট। এইখানে এমপ্লয়াররা প্রচুর পরিমাণে জব পোস্ট করে। তারপরে jobcircle.mv, এইখানেও প্রচুর জব পোস্ট হয়। তারপরে careers.mv, এই সাইটগুলো টপ র্যাঙ্কিংয়ে আছে। এইখানে নট অনলি আইটি সেক্টর, বিভিন্ন সেক্টরে যাদের লোক লাগে না কেন তারা এখানে কিন্তু নিয়মিত পোস্ট করে থাকে। সো আপনারা যখন এই সাইটগুলোতে ভিজিট করবেন এবং আপনার নিশ নিয়ে ফিল্টার আউট করে সার্চ দিবেন, আপনাদের সাথে এইরকম জব যায়, এই জবগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নট অনলি দ্যাট, আমরা যারা লিঙ্কডইন ইউজ করি আমরা জানি কান্ট্রি ফিল্টার করে জব কিন্তু বের করা যায়। সো কান্ট্রির ওইখানে যদি আপনারা মালদ্বীপ দেন, দেন আপনার নিশ দেন, তাহলে আপনারা দেখতে পাবেন ওই সেক্টরে কি জব আছে বা নেই। সো এই হচ্ছে মূল বিষয়। জবে অ্যাপ্লাই করার আগে আপনাদের একটা কথা আমি ভালোভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে মাস্ট বি আপনার একটা এটিএস ফ্রেন্ডলি রিজিউম বানাই নেবেন, প্রফেশনাল কাউকে দিয়ে বা নিজে একটু সময় নিয়ে রিসার্চ করে রিজিউমটা বানাবেন যাতে রিজেক্ট না খান। তার সাথে আপনার ভালো একটা পোর্টফোলিও বিল্ড করতে হবে। মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস এগুলো বাদ, একটা পার্সোনাল পোর্টফোলিও সাইট রাখবেন নিজেকে শক্তপোক্ত করার জন্য। বা যখন এমপ্লয়ার আপনার পোর্টফোলিও, আপনার সিভি বা রিজিউম দেখবে, তখন যাতে সে চোখ ঘুরাইতে না পারে। সো এরকম কিছু মাস্ট বি লাগবে। আর কাজের কথা তো বললাম, আপনার কাজ যদি ভালো না হয়, আপনার এসবগুলো ভালো থাকলে কোনো কিছুই সম্ভব হবে না। সো এই হচ্ছে মূল বিষয়। এটিএস ফ্রেন্ডলি রিজিউম বা সিভি লাগবে। দেন অলসো আপনার একটা পোর্টফোলিও সাইট সুন্দর করে রেডি করে রাখবেন। অ্যান্ড জবে যখন অ্যাপ্লাই করবেন, কভার লেটার বা হচ্ছে যে যখন এইচআরের কাছে মেসেজ দিবেন কি কি লিখতে হবে, এগুলো আমার হয়তো বা বলে দিতে হবে না, আপনারা এগুলো নিজেরাই করবেন। বাট একবারে হো চ্যাট জিপিটি দিয়ে মারবেন না, তারাও কিন্তু বোঝে। সো জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো এখন আসি জবের বিষয়ে। মালদ্বীপে আইটি সেক্টরে যারা জব করে তারা বেশিরভাগই শ্রীলঙ্কান বা হচ্ছে ইন্ডিয়ান
বা হচ্ছে আপনার এই দেশের লোকজন, বাইরে বাংলাদেশ থেকে তারা খুব কম নেয়। আমরা অ্যাজ ইউজুয়ালি জানি বাংলাদেশ থেকে যারা মালদ্বীপে কাজ করে তারা বিভিন্ন ক্যাটাগরির ভিসাতে কাজ করে। যেমন আমার আব্বু প্রফেশনাল টেইলার হিসেবে অনেক আগে থেকে কাজ করতেছে। তারপরে হচ্ছে যে অনেকেই ড্রাইভার হিসেবে কাজ করতেছে, কেউ লেবার হিসেবে কাজ করতেছে, এক একজন এক এক সেক্টরে। বাট উঁচু পদের যদি আমরা কাউকে দেখতে চাই, বেশিরভাগই ধরেন যে আছে, বাঙালি নেই বিষয়টা এমন না, অনেক বছর কাজ করার পর এখানে আছে, ভালো পদে চাকরি করতেছে রিসোর্টে বা বিভিন্ন জায়গাতে। বাট মেন বিষয় হচ্ছে যে মেইনলি সব শ্রীলঙ্কান ইন্ডিয়ান বা নেপালিস, শ্রীলঙ্কান ইন্ডিয়ান বেশি থাকে আর কি আইটি সেক্টরের ক্ষেত্রে। এরা বাংলাদেশ থেকে হায়ার করতে চায় না, বাংলাদেশ থেকে মনে করে যে মানে লো ক্যাটাগরির মানুষজন বেশি এরকম এই দেশে বেশিরভাগই। যদিও বাঙালিরা কাজ করে বেশি, বাঙালিরা পারে না এমন না, বাট আমরা অপরচুনিটি খুঁজি না, এই জন্য হয় না। আর এই দেশে বাঙালিদেরকে ওই সেক্টর পর্যন্ত রাখা হয় না। সো আপনি যখন জবে অ্যাপ্লাই করবেন, আরেকটা কথা বলি, এই যে বাংলাদেশ থেকে যে মানুষগুলো এখানে আসে বেশিরভাগ 99% মানুষ, 100% মানুষই আপনার হচ্ছে যে আসে হচ্ছে দালালের মাধ্যমে, মানে থার্ড পার্টির মাধ্যমে। 3 থেকে 4 লাখ টাকা নেয়, দেন হচ্ছে যে এখানে নিয়ে আসে, অনেকেই ফ্রি ভিসায় নিয়ে এসে কাজ দেয় না, অনেক অনেক ফাঁদে পড়তে হয়। আবার অনেকেই কোম্পানির ভিসায় আসে 300, 350, 500 এরকম, $500 এরকম বেতন পায়। তো অনেক অনেক ইস্যু ক্রিয়েট হয় এইখানে। তো আপনারা যারা আইটি সেক্টরে আসেন, অবশ্যই দালাল ধরে আপনারা আইটি সেক্টরের কাজ কখনোই পাবেন না। মাস্ট বি আপনাদেরকে নিজেদের সার্চ করে, জব সার্চ করে, এমপ্লয়ারকে কনভিন্স করে, এইচআরকে কনভিন্স করে দেন আপনাকে জবে জয়েন করতে হবে। আর এটার একটা সুযোগ সুবিধা কিন্তু আছে, সম্পূর্ণ ভিসা আপনার স্পন্সর করতেছে, এমনকি আপনার প্লেন টিকিট মানে এয়ার ফেয়ারও কিন্তু তারা স্পন্সর করতে পারে। থাকা খাওয়ার যে বিষয়টা, মোস্ট অফ দ্য 99% কোম্পানি করে কি, থাকা খাওয়ার বিষয় তারা নিজেরাই বহন করে। সাপোজ আপনার বেতন $1000, থাকা খাওয়া তারা দিয়ে দিচ্ছে, মানে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন তারাই দিয়ে দিচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে হয় যে থাকা খাওয়াটা নিজের ম্যানেজ করতে হয়। বিশেষ করে আমি যেখানে কাজ করি এইখানে বাঙালি বা অন্য দেশের কেউ নেই, এখানে সব মালদ্বীপিয়ান, আমি একমাত্র বাঙালি। সো আমি বাঙালি হওয়ার সুবাদে এখানে আগে থেকে থাকা খাওয়ার ব্যবস্থা ছিল না। সো সেইটার জন্য তারা আমাকে আলাদা পে করে, দেন আমি থাকা খাওয়ার ব্যবস্থা আলাদাভাবে করে নিই। তো আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দেই, সেটা হচ্ছে যে সাপোজ আপনি জব পেয়ে গেলেন, মালদ্বীপে আসার আগে অনেক আপনাকে চিন্তা করতে হবে। দেশে আপনি আলিশান বাড়িতে অনেক যা মন চাইছে তাই করছেন, জব লাইফটা কিন্তু টোটালি আলাদা, যেটা আমি টের পাচ্ছি এবং আমি বুঝতেছি। সো মাস্ট বি আপনারা আপনাদেরকে এই রুলসগুলো ফলো করতে হবে, কর্পোরেট লাইফ ফলো করতে হবে। সো সেই ক্ষেত্রে আপনাদের বিবেচনা করে সব কিছু চিন্তা করে আসতে হবে আর কি, নাইলে কিন্তু এখানে এসে আবার ব্যাক যাইতে হবে। এরা কিন্তু কখনো টাইম টেবিল মেনটেন না করলে আপনাকে এখানে রাখবে না আর কি, তারা খরচ দিয়ে আনতেছে, সো অবশ্যই আপনাকে রাখবে না। সো মাস্ট বি এগুলো ফলো করতে হবে। আর আপনি দেশে যেমন আলাদা রুম নিয়ে থাকতেন, এখানে এসে আলাদা রুম নিয়ে থাকতে গেলে একটা ভালো একটা এক রুমের অ্যাপার্টমেন্ট বা একটা রুমও যদি নিতে চান, মালদ্বীপের 10,000 টাকা মানে বাংলাদেশের 70,000 টাকার মতো খরচ হবে। এখানে মোস্ট অফ দ্য বাঙালি যারা হচ্ছে অন্য ক্যাটাগরিতে জব করে, তারা বেশিরভাগ এক রুমের মধ্যে 7 জন, 8 জন, 6 জন, 5 জন এরকমভাবে থাকে। বাট আপনার স্যালারি রেঞ্জ যদি বেশি হয় তাহলে আপনি হচ্ছে 3 জন বা 4 জন বা 2 জনের সাথে রুম শেয়ার করে থাকতে পারেন। সেক্ষেত্রেও বিষয়টা একটু কস্টলি, বাট এটা আপনাকে হ্যান্ডেল করে নিতে হবে। আর কোম্পানি দিলে তো কিছু বলারই নেই। আর খাইতে গেলে অ্যারাউন্ড আপনার লাগবে হচ্ছে যে আপনার অ্যারাউন্ড 2,000 থেকে 2,500 বা 3,000 টাকা, আপনি যেমন খাচ্ছেন এটার উপরে ডিপেন্ড করবে। এটা হচ্ছে মালদ্বীপের টাকা থেকে বাংলা টাকা হিসাব করলে যেটা হবে ওইটাই আর কি মেন বিষয়। তো এই হচ্ছে মূল বিষয়। তো সব কিছু মেনটেন করে চিন্তা ভাবনা করে আসতে হবে। তারপরে হচ্ছে যে মালদ্বীপের মালেতে যারা জব পাবেন, এখানে প্রচুর ক্রাউড, হুড়ো মাল, এটা হচ্ছে পর্যটকদের জন্য বেস্ট। আবার ওখানে অনেকেই থাকে, অনেকেই কাজ করে। তারপর রিসোর্টে জব পাইলে তো অনেক অনেক ফ্যাসিলিটি আছে। সাপোজ আপনি রিসোর্টে যদি ডিজিটাল মার্কেটার বা গ্রাফিক ডিজাইনার হিসেবে জয়েন করেন, সেক্ষেত্রে অনেক ফ্যাসিলিটি পাবেন। বাট রিসোর্ট থেকে বাঙালি খুব কম নেয় ডিরেক্টলি দেশ থেকে, এখানে আসার পরে জব এক্সপিরিয়েন্স থাকার পরে দেন হয়তো আপনি রিসোর্টে যাইতে পারবেন। আর এখানে স্যালারির পাশাপাশি অনেক কিছু পাওয়া যায় আর কি, সুযোগ সুবিধা আছে। সো সব কিছু ডিপেন্ড করতেছে আপনাদের উপরে, আপনারা কিভাবে কি করবেন না করবেন। অ্যান্ড লাস্ট আমি কিভাবে পাইলাম,
আমার চিন্তা ভাবনা ছিল আমি এক্সামের পরপরই চলে যাব, বাট আমার ওয়ার্ক পারমিট যখন ক্যান্সেল হয় আমি একটা পোস্ট করছিলাম, দেন আমি আবার চিন্তা করি যে না, দেশেই যা করতেছি করি, আমার এজেন্সি নিয়ে আগাই। তার আগে বলে রাখি আমার এজেন্সি কিন্তু স্টপ না। তো আমার যখন চিন্তা ভাবনা ছিল যে হ্যাঁ আমি আমার এজেন্সি নিয়ে আগাই, তারপর আবার দেখি যে লিঙ্কডইন থেকে জব অফার পাই। আমিও কয়েকটা জবে টবে অ্যাপ্লাই করছিলাম যেটা আমার সাথে ম্যাচ করে, পারফেক্টলি ম্যাচ করে, যেখানে আমি খাপ খাওয়াই নিতে পারবো, সুইটেবল হবে আমার জন্য, সেখানে অ্যাপ্লাই করি। তো 2-3 জায়গায় অ্যাপ্লাই করার পরে একটা দেখি আমাকে শর্ট লিস্ট করে, দেন লিঙ্কডইনে কানেক্ট হয়ে তার সাথে আমার কথাবার্তা হয়। দেন তারা একটা মিটিংয়ের আয়োজন করে, আই মিন যে কোম্পানিতে এখন আসি, বারুধান প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে বাকারি এমভি, আবার এমভি, বিগ সেভ মালদ্বীপস অ্যান্ড আরও কয়েকটা আপকামিং তাদের স্টার্ট আপ আসতেছে, ওইটার প্যারেন্ট কোম্পানি। আমরা এই সব কিছু পরিচালনা করি এখান থেকে। আর আমি কিন্তু শুধু ডিজিটাল কি বলে গ্রাফিক ডিজাইনার হিসাবে এখানে জয়েন করিনি, অলসো আমি কন্টেন্ট ক্রিয়েটার। তাদের কন্টেন্ট প্ল্যানিং কী হবে না হবে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপরে যত রকম ডিজাইনের কাজকাম আছে, কন্টেন্ট ক্রিয়েশন আছে, সব কিছু আমার উপরে। বাকি কয়েকজন আছে কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ, অলসো হচ্ছে ডিজিটাল মার্কেটার আছে, ইউআই ইউএক্স ডিজাইনার আছে, অনেক কিছুই আছে। সো এখানে একের পর এক ইনোভেশন আসতেই আছে, নতুন মানুষজন হয়তো বা আসবে। আর জব অপরচুনিটি হইলে আমি অবশ্যই আমার ফেসবুকে পোস্ট দিব, দেন আপনারা ওইখান থেকে আইডিয়া করতে পারবেন। সো যখন ওরা আমাকে শর্ট লিস্ট করে, মিটিংয়ের মাধ্যমে শর্ট লিস্ট করে, দেন হচ্ছে যে তার সেই দিনই বিকালবেলা আমাকে মেসেজ দেয় যে আমি তাদের ওইখানে সিলেক্ট হয়ে গেছি, আমার সকল ডকুমেন্ট চাই। আমি দেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করে, আমি হোয়াটসঅ্যাপে সকল ডকুমেন্ট সাবমিট করার পরে 3 দিনের মধ্যে আমার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হয়ে যায়। দেন 2-3 দিনের মধ্যে আমি টিকিট কেটে বিএমইটি একটু দ্রুত কনফার্ম করে দেন আমি চলে আসি আর কি। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলতে চান, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ভালো রাখছে, ভালো একটা জায়গায় আনছে, আমি শুকরিয়া আদায় করি। বাট পরিবার থেকে এই প্রথম আমি দেশের বাইরে এতদিন, অলমোস্ট 13-14 দিন হয়ে যাচ্ছে দেশের বাইরে। কতদিন লাগবে আমি জানি না, হয়তো বা 2026 সালে আমি ছুটি পাইতে পারি। সো প্রতিটা দিন প্রতিটা রাত আমার কাছে কেমন যাচ্ছে আমি জানি না। যদিও আমি এখন আব্বুর কাছে আসি, মালে থেকে হুড়োমালে প্রতিদিন যাই, আলাদাভাবে এখনও রুম নেইনি, অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নেবো হয়তো বা 2-4 দিনের মধ্যে। বাট কেমন যাচ্ছে আমি জানি, যদিও আব্বুর কাছে আসি, তারপরেও আমার বাসায় সবাই, আমার বোন, আমার স্ত্রী, আমার আম্মু, আমার দাদি, আমার হোল সব কিছু দেশে। আর 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা আলাদা লাইফে, 25 সাল পর্যন্ত একটা আলাদা লাইফের মধ্যে ছিলাম। মন চাইলো কাজ করতাম, করতাম না, বাইক নিয়ে বের হইতাম, ঘুরতে যাইতাম, খাইতাম দাইতাম, ঘুমাইতাম, চলতো দিনকাল। বাট এইখানে আসার পরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সো কোনো কাজই সহজ না, সহজ করে নিতে হয়, নিজেকে মানিয়ে নিতে হয়। তো এই হচ্ছে মূল বিষয়। আর এইখানে অনেকেই বলবেন যে এজেন্সি বাদ দিয়ে, নিজের আলাদা কাজকাম বাদ দিয়ে হঠাৎ জবে জয়েন করা। এটার মেন রিজন হচ্ছে যে ভাই, আমি আমার লাইফের সিকিউরিটি ইনশিওর করার জন্য। অ্যান্ড দেন অলসো আপনারা জানেন আমি কয়েকটা স্টার্ট আপে যুক্ত ছিলাম, যেগুলো কিনা আমার আর হয়তো বা সামনে এগানো হয়নি, অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে। পাশাপাশি দেশে আমি জব করতাম, রিমোট জব করতাম, সো চলতো ভালোভাবেই, কিন্তু তারপরও নিজের মধ্যে একটা ইনসিকিউর ফিল হইতো যে যদি সামনের মাসে আমার রিমোট জব চলে যায়, যদি এইটা হয় ওইটা হয়। যদিও সব কিছু আল্লাহর উপরেই ভরসা, তারপর আমি চিন্তা করলাম ফিক্স কোনো জায়গায় যাইতে গেলে অন্তত কয়েক বছর কাটায় দিয়ে আসি বাইরে, এই কারণেই আসা। আর কেন কি আসলাম আর কিছু বিস্তারিত আমি বলতে চাচ্ছি না, বাট আপনারা যতটুকু জানতে চাইছেন আমি হোপফুলি বলতে পারছি। অনেকেই জিজ্ঞেস করবেন যে স্যালারি ক্যাটাগরি কেমন হয়। আপনি যদি সাপোজ এখানে মানে মালদ্বীপে কোনো জায়গায়, সাপোজ আপনি একজন গ্রাফিক ডিজাইনার, সো প্রিন্টিং সেক্টরে আসবেন, প্রিন্টিং সেক্টরে আসলে হয়তো বা আপনার বেতন $500-600 বেশি হবে না, থাকা খাওয়া হয়তো বা তারা দিতে পারে। বাট আপনি কোনো এজেন্সি বা কনসাল্টিং এজেন্সিতে আসবেন, তখন আবার আপনার বেতনটা 1000-এর মতো হয়ে যাবে, ডলার আর কি। সো এটা ডিপেন্ড করতেছে আপনি কোন ক্যাটাগরিতে যাচ্ছেন, কোনো শপে যাচ্ছেন, নাকি হচ্ছে কোনো এজেন্সিতে যাচ্ছেন, নাকি কোনো অফিসে যাচ্ছেন, এইটার উপরে সেই ভিত্তি করে দিবে। সো এই হচ্ছে মূল বিষয়, আশা করি বুঝতে পারছেন। মালদ্বীপে আইটি সেক্টরের অনেক অনেক গুরুত্ব আছে, বাট তারা বাঙালিদের হায়ার করতে চায় না, বা বাঙালিরা এই অপরচুনিটিটা কাজে লাগায় না। বাঙালিরা শর্টকাটে খোঁজে যে আমি বিদেশ গিয়ে এই করব ওই করব, দালালের মাধ্যমে চলে যাব। বাট একটু যদি মাথা খাটায় আপনারা জব খোঁজেন জব সাইটগুলোতে, যেগুলোর নাম বললাম, তাইলে হয়তো বা আপনারাও
কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই চলে আসতে পারবেন। আর সবথেকে বড় বিষয়, যারা হচ্ছে মালদ্বীপ কেন বিভিন্ন দেশে চলে যায়, তারা হচ্ছে যে আপনার জব মানে তারা 4-5 লাখ টাকা খরচ করে দালালের মাধ্যমে তো আসে। তো তখন বিষয়টা হয় কি, যে অ্যারাউন্ড আপনার 4-5 লাখ টাকার ঋণের বোঝা নিয়ে আসে, 1-2 বছর কেটেই যায় টাকা পয়সা শোধ করতে করতে, মাথার উপরে প্রেশার নিতে নিতে। সো অনেকেই বলবে দেশে অনেক কিছুই করা যায়, বাট মাস্ট বি একটু ট্রাই করবেন। দেশে আপনারা চাইলে অনেক কিছুই করতে পারবেন সঠিক প্ল্যান থাকলে। আমারও হয়তো আবার আশা লাগতো না, নিজের উপর জিদ করেই আমি চলে আসি। আমার বাসার কারোর চিন্তা ভাবনা ছিল না আমি আবার আসি, আই মিন আমার আব্বুরও, কারণ আমার আব্বুর চলে যাওয়ার কথা 6 মাস পরে। 2023 সালে তো নিয়ে আইছিলাম, বাট 6 মাস পরে দেন আমরা হয়তো আব্বু বাসায় চলে যায়, তো আমি আমার কাজকাম নিয়ে থাকতাম, বাট চলে আসলাম এই আর কি। সো আল্লাহ ভরসা, যেভাবে যা হবে ওইটাই বোঝা যাবে, বাট মাস্ট বি আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে দেশের বাইরে জবের বিষয়ে চিন্তা করবেন আর কি, দেন আসবেন। অলথ্রো দ্যাট আমরা যদি চিন্তা করি, গ্রাফিক ডিজাইনারের বেতন আমাদের বাংলাদেশে 20-25 হাজার টাকা, হাই স্যালারিড হইলে 40-50 হাজার টাকা এরকম, তার বেশি হয়তো বা না। UI/UX ডিজাইনার 60-70-1 লাখ এরকম, বাট এইখানে ডাবল হইতে পারে। সো যাই হোক, তারও বেশি হইতে পারে। এক্সপেরিয়েন্সের উপরে, কোথায় জবে আসতেছেন সেইটার উপরে, সব কিছুর উপরে ডিপেন্ড করতেছে। তো যাই হোক, আপনারা আশা করি সব কিছু বুঝতে পারছেন, সব কিছু নিয়ে ধারণা পাইছেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ দেশে আসলে সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।